আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল। সেখানে আপনারা আমার এই লাইভ দেখছেন এবং ফেসবুক পেজ এই ২ টা থেকে লাইভে আসলাম। কারণ লাইভগুলো যাওয়ার সাথে সাথেই বিশাল চক্র পেছনে লেগেছে। তারা এটার আ রিপোর্ট করছে। তো যে কারণে মেইন চ্যানেলটাকে আপাতত একটু সেভে রাখতে চাই লাইভ টাইপ থেকে। যাই হোক যারা দেখছেন আমার এই চ্যানেলটাতে যারা লাইভ দেখছেন তারা এটা উম আ আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন যে এই চ্যানেলটা আমার। কারণ অনেকেই বিভ্রান্ত হইতে পারেন। ফেসবুক পেজগুলো যে পেজগুলো এখন আ আছে, আমার ভেরিফাই ফেসবুক পেজটা যেহেতু এখনো ফেরত পাইনি, সেই কারণে আমার এই 1.5 মিলিয়নের যে পেজটা এখন আ আপনারা দেখেন, সেটার বাইরেও অনেক পেজ বের হয়েছে যেগুলোতে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। এটার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আমি যদি নতুন কোনো পেজ বা YouTube চ্যানেল করি সেটা নিশ্চয়ই আমি আমার YouTube চ্যানেল যেটা আছে সেখানে পোস্ট করে আপনাদেরকে জানাবো এবং আমার পেজ যেটা এখন 1.5 মিলিয়নের আছে সেটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যাই হোক আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য এসেছি সেটা আপনারা নিশ্চয়ই শিরোনামে দেখতে পেরেছেন। বিষয় হলো যে আ ১ম প্রথমত সবশেষ যে বিষয়টা নিয়ে আমাদের বিতর্কের তৈরি হয়েছে যে আ বিসিবির পরিচালক জনাব নাজমুল হোসেন ভাই উনি একটা বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে উনি বলেছেন যে ক্রিকেটাররা কিছুই করতে পারে না। তাদের পেছনে খরচ করা হয়। এইটার পর থেকেই তারা সবাই মোটামুটি এক হয়ে আর ইন্ডিয়ার পয়সা পাওয়া মিডিয়াগুলো তো আছেই। তারা একটা নতুন সুযোগ পেয়েছে বোর্ডের বিরুদ্ধে কথা বলার। প্রথমত হচ্ছে নাজমুল হোসেন উনি বোর্ডের বিসিবির প্রেসিডেন্ট না। উনি বিসিবির কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য, উনার এই বক্তব্য এটা না। দ্বিতীয়ত হচ্ছে উনাকে এই ক্রিকেটাররা উনি ১ম যেই কথাটা বলেছিলেন যে, ভারতের দালাল তামিম ইকবাল। এই কথাটা বলার পর থেকে উনার বিরুদ্ধে ক্রিকেটাররা সবাই বলব না, একটা অংশ যাদের এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন। এটার টেস্টের গড় হচ্ছে ১৮ আর টি-টোয়েন্টির গড় হচ্ছে গিয়ে ১০। এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি। তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন। হুম? উত্তেজনা দেখায় কাপড়-চোপড় বিছনা-টিছনা নষ্ট করে ফেলার অবস্থা। উনার উত্তেজনা দেখা আর সারাদিন উনি খালি এইটা চায়, ওইটা চায়, এটা করা যাবে না। এরে বেটা ভারতে যদি বাংলাদেশ খেলতে যায়, তোরে নিবে খেলতে। তুই কি প্লেয়ারের একাদশে আছিস? তোর এত মাথা ব্যথা কেন? এবং এরা সবাই মিলে নাজমুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন, নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে। তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন। তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। এখন বলতে পারেন যে একজন বিসিবির বোর্ড পরিচালক তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক। তিনি কি এটা বলতে পারেন কিনা? হ্যাঁ, ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন, আদরও করতে পারেন, সবই করতে পারেন। কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক, উনি আজকে আছেন, কালকে নাই, গতকাল ছিল না, আগামীকাল থাকবেন না। উনার মুখ থেকে কেন বলতে হবে এটা? আপনি ক্রিকেটার, আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়া তারপরে ওই যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান। তো এই আপনি যেভাবে ভাব দেখান আপনি বিশাল দেশপ্রেমিক। ইন্ডিয়া যখন মুস্তাফিজকে বের করল, কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন? কয়জন ক্রিকেটার এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন, তিনি প্রতিবাদ করেছেন ভারতের এটা? করেন নাই। এখন উনাদের মূল কি চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে উনারা খেলতে যাবেন। খেলতে গেলে কি হবে? খেলতে গেলে টাকা পয়সা পাবে। না খেললেই তো ম্যাচের ফিটা পাবেন না। আর তামিম ইকবাল তারপরে যে আজকে বাংলা এডিশনে একটা আ করা হয়েছে আপনার খালেদ মাহমুদ সুজন। তার যে ২,৫৮ না ৫৭ লাখ টাকার যেই চুরি করা এটার প্রতিবেদনটা দেখানো হয়েছে। সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে। তো এই চোরেরা এদেরকে টাকা পয়সা দিয়া তারপরে ভারত পাইলে তারপর যখন তাদের সুযোগ সুবিধা মতো এরকম কিছু আপনার সুশীলও আছে দেখবেন। এসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিটায় মেরে ফেলা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু উনাদের সমস্যাটা কোথায়? সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোনো আওয়ামী লীগ করে, কাউকে যদি নাকি কারোর উপর কোনো অত্যাচার হয়, তিনি যদি হিন্দু হয়ে থাকেন, তখন উনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন। অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল ১৫ বছর বাংলাদেশের আলেমদের উপরে, মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে, এই
গেল 54-55 বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে, কতজন হিন্দুকে খুন করা হয়েছে, আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন। এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না। যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন, আপনারা কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ে আইসিসি বিসিবিকে কি বলেছেন? আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি, অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে। সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি, আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে, আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে, জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই, বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই। কিন্তু এই বিসিসিআই কি করেছে? বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের, আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি, শিবসেনা বিজেপি, এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছেন। মানে ওরা হইলো গিয়ে রাজা আর এই দেশের মানুষ সব প্রজা, এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করে। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই, তাদের গায়ে লাগে না, তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা ইতে থাকে, আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে। এইটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, আমি এতক্ষণ যা বললাম ইট সিমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতই বললাম। কিন্তু এবার আসল পয়েন্টে আসেন। বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে, বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে, তাদের সাথে ম্যাচ হারে না, নিয়মিত হারে, তাও নিয়মিত। আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে, কি বললো ওটা, হোয়াইট হাউস ওয়াশও হয়েছে এই বাংলাদেশ। আপনারা যেই খেলা করেন, আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয়া হয় ওইটার ধারে কাছে আছে? এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে গিয়ে সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলা উচিত। আপনারা কি করেন? একজন যদি আউট হন, মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর পর একটা পড়তে থাকেন। তা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না বিসিবি বোর্ড পরিচালকরা? কথা বলবে না বিসিবির প্রেসিডেন্ট? কথা বলবে না আপনাদেরকে নিয়ে? সমালোচনা করবে না? সমালোচনা তো করবে, সমালোচনা দিতে হবে। আজকে যদি মনে করেন আপনারা এই যে যাওয়ার জন্য এত ফাল পারতেছেন না ইন্ডিয়াতে, সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন, গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে, পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন? স্টেডিয়ামে পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন, বাংলাদেশের জনগণের টাকায় আপনারে কোটি কোটি টাকা ইয়ে দেওয়া হয়, বেতন দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, একটা ম্যাচ হারলেই 2 কোটি ইয়ে, তারপরে এই যে ওই যে কি বলে প্লট, এগুলো কি আপনার বাপের টাকা? শেখ হাসিনার বাপ দিত? বাংলাদেশের জনগণের সেই টাকা আপনাদেরকে দেওয়া হয়। তো সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন, আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যা মনে চায় তাই করেন। স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারা আবার মারতে যান। এত ভাব মারলে তো হবে না। আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও যান নাই যে আপনারা ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিতভাবে আপনারা ভালো খেলে যান। আপনাদের কোনো ধারাবাহিকতা নাই, আপনারা খেলেনও না ভালো। সো তারপরে এই দেশের মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে। সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান, তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে। এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করলো, এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না? এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না? আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই। কি হইলো? হঠাৎ করে আপনারা কালকের মধ্যে নাজমুল হোসেন, বাংলাদেশের আমি যতটুকু জানি বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সবচাইতে একদম সৎ দক্ষ মানুষগুলো, মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে, দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে, এই মানুষগুলো এসছে। এই মাঝখানে আসিফ আকবর আসলো। মানে সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হইলো এইটা একটা বিরাট ধান্দাবাজির জায়গা। ধান্দাবাজিটা কিরকম? ধরেন এখানে এই যে খাবার দেওয়া, এখানে পানি দেওয়া, এখানে মাঠ পরিষ্কার, মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায়। এই বাণিজ্যের এক একজন এক এক জায়গার সুবিধাভোগী। এই সুবিধাভোগীরা
চায় না যে এখানে কোনো সৎ মানুষ আসুক। আমার হাতে কিছু জিনিস আসবে, আপনারা পাবেন। এই জায়গাটার নাম মনে নাই। সিরাজগঞ্জ থেকে বগুড়া না কোথায় যেন। তাদের মাইক্রোবাসের ভাড়া দিয়েছে কত জানেন? ভাড়া দেখিয়েছে কত? এই গত সাবেক যে বোর্ডগুলো ছিল, ১৬,০০০ টাকা একেকজনের ভাড়া দেখিয়েছে। একটা ডাবের দাম দেখে, ডাব খাওয়ার ডাবের দাম দেখানো হয়েছে ১৮,০০০ টাকা। এগুলো আপনারা জানবেন। এই যে খালেদ মাহমুদ সুজন, যে আবার কালকে ইন্ডিয়াতে খেলতে না গেলে ওর নাকি কি হয়ে যাবে বলেছে না? কেন বলেছে জানেন? কারণ এটা হলো দুর্নীতিবাজ। আজকে বাংলা এডিশনে যান আপনারা। বাংলা এডিশনে তার যে নিউজটা দেখানো হয়েছে, সে কি করেছে, বোর্ডের পরিচালকরা, এটা আমি নিজেও জানতাম না, বোর্ডের পরিচালকদের কিন্তু কোনো বাড়তি কোনো বেতন ভাতা কোনো কিছু নাই। তাদের খেলাধুলার জন্য, মাঠ দেখার জন্য, বিসিবির কোনো এই প্রকল্পের জন্য তিনি এক জায়গায় যাবেন, মনে করেন বান্দরবন যাবেন। বান্দরবন গেলে বান্দরবনে সেখানে যাওয়ার পরে হোটেলে থাকা, খাওয়া, গাড়ির ভাড়া টাড়া যেগুলো দরকার হয় এটা। এর বাইরে কোনো কিছু নাই। এখানে সবাই স্বপ্রণোদিত হয়ে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে এখানে আসেন। একটা সম্মান, আরেকটা হচ্ছে দেশের জন্য কাজ করবেন, ক্রিকেটের জন্য কাজ করবেন, এই জন্য আসেন। উনি প্রতিটা ট্যুরে টোটাল আমার কাছে আসা নথি অনুযায়ী ২,৫৭,১৯,৮০০ কত টাকা যেন। এই যে টাকাটা উনি আত্মসাৎ করেছেন, এ টাকার জন্য ওনার বিচার হওয়া উচিত তো। ওনার বিচার হইতে হবে। দুদকের বিচার করা দরকার। মানে বিসিবিরও এখন উচিত ওনার বিরুদ্ধে এগুলোর করা। এর আগে বোর্ডে কারা কত টাকা তছরূপ করেছেন, তাদের করা দরকার। নারী ক্রিকেটাররা এত ভালো খেলে, তাদেরকে বলাকা বাসে করে তারপরে এই যে আপনার ফুটবল টিমটারে আপনার ইয়েতে সিলেটে পাঠিয়েছে একবার বলাকা বাসে করে। টাকার অভাব নাই তো তাদের। তারা তো ঠিকই ভিআইপি হালে যায়, তারপরে বিজনেস ক্লাসে গিয়ে এরপরে 5 স্টার হোটেলে থাকে, তাদের কোনো সময়। তার উপর আবার এই মেয়েদেরকে আপনার যৌন হয়রানি করে। এটা বোর্ডের এরা করে গিয়েছে এগুলো। তো যেহেতু এগুলো করে গিয়েছে, এখন নতুন এরা এসছে। আসিফ আকবর তো ঘাটতারা লোক। আসিফ আকবর তো মনে করেন সে তো শুনবে না। তারা যদি একটা কিছু বলা হয়, সে তো ওইটারে প্রোটেস্ট করবে। তার উপর দিয়ে আপনি মাস্তানি করে এত কিছু করতে পারবেন না। এই যে নাজমুল হোসেন, মানে 100% অনেস্ট একটা লোক। একদম 100% অনেস্ট, মানে এটার মধ্যে কোনো চিটারিটা কিছু নাই। কিন্তু তাদেরকে রাখা যাবে না। এইজন্য এদের পেছনে লাগা হয়েছে। আল্টিমেটাম দিয়েছে, বাবারে কালকে দুপুরের মধ্যে ওনারা করে ফেলতে, নাহলে মিঠুন খেলবে না। মিঠুন যদি না খেলে, তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে? এটা হলো বাংলাদেশের এই সাকিব আল হাসানের মতো বাংলাদেশের নয়নের মধ্যমণি হইলো গিয়া মিঠুন। মিঠুন সারা জীবন মনে করেন ওনার কি রেকর্ড আছে। একা 10 উইকেট নেওয়ার রেকর্ড আছে, একা 3,000 রান করার, এক ম্যাচে, এক ওয়ানডে ম্যাচে 3,000 রান করার রেকর্ড আছে। রেকর্ডের অভাব নাই, রেকর্ডের সরাসরি আল্টিমেটাম দেয় দুপুরের মধ্যে নাজমুল হোসেন রে করে ফেলতে হবে। নাজমুল হোসেন রে রাখলে চুরি করা যাবে না, আসিফ আকবরে রাখলে চুরি করা যাবে না, এই যে আমিনুল ইসলাম, এদেরকে রাখলে। আরেকটা মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, বোর্ডের যদি সুযোগ থাকে, মোহাম্মদ রফিক, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি 100% অনেস্ট একটা লোক। এরা যদি পারেন কোন জায়গায় কাজে লাগায়েন। এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। ইন্ডিয়ার কথা শোনানো যাবে না। যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশপ্রেম থাকে, আমি একজন প্লেয়ারের কাছ থেকে যেটা শুনেছি, কালকে আইসিসি মানে ইন্ডিয়া এবং বিসিসিআই এর ওদের নিজস্ব যেটা, এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে, আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে, আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট, এইসব করে কথা বলেছে। আমার দেশে কোন দিন এই পুরো, আমি মানে বাংলাদেশের ইতিহাসে যদি নাকি আমার একদিন দেখাইতে পারেন যে কোনো হিন্দুকে কেউ কোনোদিন জোর করে বলেছে যে তুই কালেমা পড়, এটা যদি কোনো গ্যারান্টি দিতে পারেন, কারোর যদি বলা হয় তুই গরুর গোশত জোর করে খাওয়ানো হয়েছে, শুকুরের মাংস তো আমার হারাম, ওর যেমন গরুর মাংস হারাম। তো আমারে যদি নাকি এখন বলে যে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন কোনো হিন্দুকে শুকুরের মাংস খাওয়ার জন্য মেরেছে, আজ পর্যন্ত দেখাইতে পারবেন? কখনো এরকম হয় নাই। বাংলাদেশি ইতিহাসে এটা কোনোদিন হয় নাই, হবেও না ইনশাআল্লাহ এই দেশে। তারপরে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট। আর ওনার দেশে ওনারা মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মারে, জোর করে ধরে নিয়ে তারপরে রামনারায়ণ পড়ায়, জয় শ্রীরাম পড়ায়। ভাই, এগুলি পড়ায় যদি নাকি হইতো, এই হিন্দু বানানো যাইতো, তাহলে তো ভাই সারা পৃথিবীতে বহুত হিন্দু থাকতো। আপনারা ধর্মনিরপেক্ষতা
আপনারা এই এই কি বলে বাক স্বাধীনতার কথা বলেন। ডাক্তার জাকির নায়ক এ তো মনে করেন মানে উগ্র কথাবার্তা বলে নাই, তাই না? আপনাদেরকে বুঝায় তারপরে তারা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে তিনি পড়াশোনা করেছেন। তিনি এইটা নিয়ে করেন। আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করেও কিছু বলে নাই। আপনি যখন তারে কটাক্ষ করে কিছু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন কেন এতগুলো, তা আপনারা যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে যদি নাকি ৪ টা কইরা থাকেন, আপনাদের ৪০,০০০ করার মতো দেব-দেবী আছে, ৭০,০০০ করার মতো আছে, ৬০,০০০ করার মতো আছে। তা আপনার ওইটা নিয়ে আপনার গায়ে লাগে না? তখন আপনার বুঝানো হয়। এখন ডক্টর জাকির নায়েকের সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে উনি কি করেন? উনি বলেন যে অ্যা অ্যা কোরআনের মানে একদম সত্যি উনি সরাসরি স্বীকার করেন যে কোরআনে এখন পর্যন্ত ৮০% সত্যতা, সায়েন্সের সত্যতা পাওয়া গিয়েছে। ২০% পাওয়া যায় নাই। পাওয়া যায় নাই মানে এখনো প্রমাণ হয়নি। প্রমাণ না হওয়া মানেই আজ থেকে ১০০ বছর আগে কি মোবাইল ইউজ করতে পারত নাকি? আজ থেকে ১০০ বছর আগে কি এই কোন মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার সুযোগ ছিল নাকি? তো অনেক কিছুই আগেও আবিষ্কৃত হয় নাই। এখন আবিষ্কৃত হচ্ছে। আবিষ্কার হয় নাই তার মানে কি এটা সম্ভব না? এটা মিথ্যা? না, আবিষ্কার হয় নাই মানে হয় নাই। একসময় মানুষ জানতো যে এই সূর্য ঘোরে, এখন জানে পৃথিবী ঘোরে। তার মানে কি সায়েন্স তো ভুল করেছিল। তো সায়েন্স ভুল করেছিল দেখে সায়েন্সের কোনো কিছু মানা যাবে না। কিন্তু কোরআনের আজ পর্যন্ত যা প্রতিষ্ঠিত হয়েছে, জানে না সেটা অন্য জিনিস। কিন্তু যা এসেছে কোনটা কি মিথ্যা প্রমাণিত হয়েছে? হয় নাই তো। তো ডাক্তার জাকির নায়েক সেটাই বলেন। সেই লোকটাকে আপনি ওই দেশে থাকতে দেন নাই। কারণ কি? ওই দেশে যদি আর ৫ বছর জাকির নায়েক থাকতো, তাহলে তো আপনি আর লোক খুঁজে পাইতেন না। লোকই খুঁজে পাইতেন না। এখনই তো আপনাদের এই চোনা-মোনা নিয়ে তো মানুষের নানান আ প্রতিক্রিয়া। আপনার দেশের লোকজন, একজন বিচারপতি ঐদিন ভারতের। তিনি বলছেন মানে খুব মানে যৌক্তিক কথা। উনি উনার হিন্দুদেরকে ওই সাংবাদিকরা প্রশ্ন করেছে, সাংবাদিকদের বলছেন যে, "আপনি কেন গোমাংস নিয়া গরু আমাদের মাতা, আ আপনি এগুলো নিয়া এই কথা বলেন কেন?" সেই লোকটা তখন বলেছে যে, "আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা যদি আমাকে মানতে বলেন আমি মানব। যদি একদিন নরেন্দ্র মোদি গরুর চোনা খায় তাইলে।" খায় নাকি? কোন ব্রাহ্মণ খায়? কোন ব্রাহ্মণ গরুর গোবর খায়? গোবর খাওয়ায় কাদেরকে? যাদেরকে খাওয়ায় তারাই মনে করেন এই যে এই কলকাতায় এসে তারপরে হুমকি দেয়। বাংলাদেশে নাকি এসে তারপরে সব দখল করে নিবেন। আসিস বাংলাদেশে। বাংলাদেশ এই দেশের প্রতিটা মানুষ একেকজন যোদ্ধা। প্রতিটা মানুষ একেকজন যোদ্ধা। আর এই যোদ্ধাদের অস্ত্রের পাওয়ার নাই। কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ার উপর থেকে আসে। ওইটারে নিয়া লাগালাগি করে তারপরে দেশ দখল করে নিয়া যাবেন, এত সোজা না। এখন হাসিনা নাই। সো এই মূর্খ এগুলোরে দিয়েই এই যে কলকাতায় যে পশ্চিমবঙ্গের যেই মানে যেগুলোরে যেই হিন্দুগুলো আছে, এদেরকে কিন্তু সারা পুরো আমেরিকায় এদের প্রচন্ড ছোট তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা হয়। বাঙালি শুনলে ভারতের কোন জায়গায় বহুত ভালো অভিনেতা আছে। বলিউডে শুধু বাঙালি এই কারণে টিকতে পারে নাই। খোঁজ নেন দক্ষিণ, উত্তর যেইখানে যাবেন, বাঙালি এদেরকে প্রচন্ড ঘৃণার চোখে দেখা হয়। ভারতেই দেখা হয়। এরা এসে বাংলাদেশের উপরে চালায়। বেটা বাংলাদেশ যেটুক হাগে তোরা ওইটুক খাওয়ার সুযোগ পাইস। বাংলাদেশী মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে? তোদের ওইখানে তো মানে এই আমার তো পাশে, তাই না? আমি তো জানি ভারতের কি অবস্থা। ভাই আমার ফ্যামিলির লোক গিয়েছে ভারতে। বহু আগের ঘটনা। আমার মার চিকিৎসার জন্য। একটা মাছ কিনে এনেছে, বড় মাছ। সে মাছ কেনার জন্য পুলিশ ধরেছে। যে, "তুমি এটা কিনছো কেন? এটা তুমি কিনতে পারবে না। কাইটা কিনতে হবে।" এই যে আমি ক্রাইসিস তৈরি করেছেন দাদা আপনি বাজারে। বুঝছেন? ওইটা কিনলে ক্রাইসিস তৈরি হয়ে যাবে। এই অবস্থা তোদের। খেয়ে এসেছেন না, যেয়ে খাবেন, হ্যাঁ? বাইরে গিয়ে হাগা। এই জাতি তোরা। তোরা এসে আমাদের সাথে এসে মাস্তানি করতে আসিস। এদেরকে কাজে লাগাই ব্রাহ্মণরা তাদের এই একটা ধর্ম ব্যবসা করে। বললেন তো? ভাই আপনারা ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে আমার ভিডিও দেখেন। আপনাদের কমেন্ট-টমেন্ট ইমেইলে পাই। বললেন ভাই, বেশিরভাগ যদি আমার ইমেইল যারা করে মুসলমানেরাই করে, হিন্দুরা মাঝে মধ্যে থ্রেড করে। মুসলমান ভাই, হিন্দু ভাই যারা দেখেন আমার ভিডিও, আপনি একটু বললেন আপনার পাশের ব্রাহ্মণরে একটু যায়া বলেন একটু গরুর চোনা খাইতে। আপনি তো খান, আমার কোনো সমস্যা নেই। এটা আপনার ধর্ম এলাও করলে আমার কোনো সমস্যা নেই। আপনি গরুর চোনা খাবেন, আপনাকে আপনার ধর্ম সেই অধিকার দিয়েছে। আমার ধর্ম আমাকে অধিকার দিয়েছে গরুর গোশত খাবার। আমার আমার ধর্ম আমাকে বলেছে যে গরুর চোনা যদি তোমার গায়ে লাগে তুমি নাপাক হবা।
তোমার পাক হয়ে তারপরে ইবাদত করতে হবে। এটা আমার ধর্ম। আমার ধর্ম আমি মানবো, আপনার ধর্ম আপনি মানেন, কোনো সমস্যা নেই। আপনার ব্রাহ্মণরা যায় বলেন যে ভাই একটু গরুর চোনা খাও, একটু গোবর খাও, এটা তো অনেক ভিটামিন, তো গরুর গোবরে তো অনেক ভিটামিন, একটু খাইতে বললেন। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, মানে আপনারা বুঝবেন যে না ঠিক আছে, তাইলে এটা ওনারা আমার গুরুজনেরা যা বলে তাহলে এটা ঠিকই আছে। এই ব্যবসায়ের এই যে অস্ত্র হিসাবে আপনারা কাজে লাগেন, সারা জীবন এই অচ্যুত হয়েই থাকতে হবে। আর এই কলকাতায় বসে বসে তারপরে ভারতের হুমকি দিতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু পারবেন না। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা থেকে অনেক দূরে চলে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদেরকে বলবো, ভাই একটু সামনের দিকে, 2 দিন পরের দিকে তাকান। মনে করেন কথার কথা, আপনি এই আইসিসির ক্রিকেটে খেলতে গেলেন, মনে করেন খেলতে গেলেন, আমরা কিছু শর্ত-টর্ত তো তাদেরকে দেওয়া হয়েছে, আমরাও কিছু শর্ত দিয়েছে। সেই শর্তের পরে একটা সমঝোতা হইলো, আপনারা খেলতে গেলেন। এখন 2 টা অল্টারনেটিভ হইতে পারে। যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে আয়ারল্যান্ডকে খালি বাংলাদেশের গ্রুপে নিয়ে আসতে, বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে নিয়ে যাইতে। অর্থাৎ আয়ারল্যান্ডের ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে, তাইলেই সবকিছু সমাধান হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, বোর্ডের সাথে কালকে আইসিসির মিটিং এর একটা গুরুত্বপূর্ণ জিনিস। বোর্ড বলেছে যে তোমরা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবা কিনা। তারা বলেছে এটা আমাদের দায়িত্ব না। তোমার দেশে খেলতে যাবে, তুমি এটার দায়িত্ব না। তার মানে ওরা একটা ঘটনা ঘটানোর, বাংলাদেশ ক্রিকেটকে আরো 30 বছর পিছায় নেওয়ার জন্য একটা পরিকল্পনা ওদের আছে। ওরা বলবে একটা হামলা হয়েছে তো কি হইলো, হতেই পারে। ওনারা তো যত কিছুই করুক, ওনারা জঙ্গি না। মুসলমান কোনো দেশে কিছু করলে সেটা জঙ্গি। এখন ওনারা করে ফেলতে পারে, ওনারা দিবেন না। তো বোর্ডের যেটা যে আয়ারল্যান্ডকে যদি এই গ্রুপে দেওয়া হয়, এই গ্রুপ থেকে যদি বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে দেওয়া হয়, তাহলে ক্রিকেটের পুরো ম্যাচগুলো আমাদের হবে শ্রীলঙ্কাতে। সমস্যা কি, করেন। আইসিসি মানেই তো বিসিসিআই, ইন্ডিয়ান ক্রিকেট লিগ বোর্ড। তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা বললেই হয়ে যায়। আর এটা তো খুব যৌক্তিক বিষয়। আপনারা নিজেরাই বলেছেন যে আপনার দেশে নিরাপত্তা ঝুঁকি আছে, প্লেয়ারদের আপনি নিরাপত্তা দিতে পারবেন। তা আমার প্লেয়াররা কেন যাবে? আর আমার প্লেয়াররা কেন যারা যাইতে চাচ্ছে, প্রশ্নটা হলো এখন তাদেরকে নিয়ে। তারা এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন করে না যে ভারত আমাদেরকে কেন দিবে না। কিন্তু ওনাদের এর আগে পাকিস্তানের সমস্যা ছিল না। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বলেছে আমরা গ্যারান্টি দিচ্ছি, তোমাদের জন্য 12 স্তরের নিরাপত্তা দিতে চেয়েছে। যায় নাই। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডই যায় নাই। তখন যান নাই কেন? এই ক্রিকেটারদের ভেতরে কেউ এটার বিরোধিতা করেছে। পাপন নিজে স্বয়ং যেতে চেয়েছে, তারপরে ওনারা যান নাই। তো আপনারা কেন করেন নাই তখন? এখন আপনাদের খুব যাওয়ার জন্য পারাপারি শুরু করেছেন। এই সবকিছু হইছে ভারতের যেই পয়দা করা, ৭১ পয়দা করা যেগুলো, এগুলোর মাধ্যমে যে নতুন যে প্রজন্ম তৈরি করেছে পয়সার মাধ্যমে, এগুলোর দিয়ে আমাদেরকে এই ন্যারেটিভ তারা তৈরি করতে চায়। যাই হোক, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সহ পরিচালক, আপনাদের সাথে এই দেশের মানুষ আছে। আপনাদের যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছে। এরপরেও যদি কোনো পরিস্থিতিতে কোনো হিসাব নিকাশ মিলে গেলে যদি ভারতে যাওয়াই হয় বা শ্রীলঙ্কাতে গিয়ে খেলা হয়, অর্থাৎ এই বিশ্বকাপে যদি বাংলাদেশ দল পার্টিসিপেট করে, এই 2 দিন পরে বাংলাদেশ ক্রিকেটাররা মাথায় রাখেন, কিন্তু আপনারা খেলা করছেন সেই 97 সাল থেকে, মানে বিশ্বকাপে। আর সেই 97 এর আগে আরো কত বছর আপনাদের পেছনে টাকা পয়সা ঢেলেছে। 97 থেকে এদিকে হলো গিয়া 26 বছর, ওইদিকে 3 বছর, 29 বছর, 30 বছর, 3 দশক আপনারা খেলা করছেন। প্রথম রাউন্ড থেকে বের হইলে কিন্তু দেশে ঢোকার সময় কিন্তু পাবলিক আদর আপ্যায়ন করবে, এটা কিন্তু মাথায় রাখেন। সো বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা না করে ক্রিকেট খেলেন, ভালো খেলেন, বাংলাদেশের সম্মানের জন্য কথা বলেন। যেটা করলে দেশের সম্মান থাকবে। শুধু নিজের পকেট ভরার জন্য খেলবেন, আপনারা কেউ কিছু বলতে হয় না, আপনি পারলে ক্রিকেটার হয়ে গেছেন দেখা মাঠের একজন এই দর্শক আপনারা কিছু বললে আপনার গায়ে লেগে যাবে, তারে ব্যাট ছুঁড়ে মারবেন, ক্যাপ ছুঁড়ে মারবেন, লাথি মারবেন, ঘুষি মারবেন, এটা করা যাবে না। এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এই দেশের মানুষের টাকায় আপনি চলেন। এত সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কোন এমপ্লয়ীদেরকে দেওয়া হয় না, যেটা আপনাদেরকে দেওয়া হয়। যাই হোক, সবাই ভালো থাকেন। খুব জরুরি লাইভটায় আসতে হলো, এই জন্য লাইভে আসলাম। আর যেটা শুরুতেই বলেছি আপনাদেরকে যে আমার ফেসবুক পেজ, ইউটিউব এগুলো নিয়ে আপনারা জানেন যে নানান সমস্যা চলছে। তো আমার যেই নতুন ইউটিউব চ্যানেলটা, সেটা আপনাদেরকে এখানে লাইভে আপনারা যেটাতে দেখলেন এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার
যারা পরিচিত যারা আছে তাদেরকে জানাবেন। বিভ্রান্ত না হতে যে আমার নামে অন্যান্য যে Facebook পেজ, YouTube যেগুলো আছে এগুলোর ব্যাপারে সাবধান থাকতে। ওইখানে ছড়ানো কোনো তথ্য সেটা আমার তথ্য না। আমি আমার এই যে 1.5 মিলিয়ন এখন আছে যেটা, এটার পেজ এবং YouTube চ্যানেল যেটা এই যে 6.5 লাখ মতো যেটা আছে, এটা একটা নতুন পেজ। আর 15 মিনিটস নামে যেটা এখন লাইভ আপনারা দেখছেন, এটার 30,000 মতো সাবস্ক্রাইবার আছে। আর আগের যেটা আছে সেটা তো আছেই 5 মিলিয়নের কাছাকাছি। এর বাইরে আমার কোনো Facebook পেজ, YouTube চ্যানেল যদি করে থাকি সেটা অবশ্যই আমাদেরকে আমার YouTube চ্যানেলের 5 মিলিয়ন যেটা আছে সেটাতে আপনাদের